আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরে, আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে 114তম ব্যাচের জুম লাইভের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে আজকের এই ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসের আলোচনা শুরু করছি। ইতিপূর্বে আপনাদের সঙ্গে আমি কুশল বিনিময় করে নিয়েছি। গত সপ্তাহে আপনাদের সঙ্গে আমার অলরেডি ইন্টারাকশন হয়েছে, কথা হয়েছে। আহ, আশা করছি আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সকলকেই পাবো। এই মুহূর্তে 50 জন স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি। তো একটা বিষয় ক্লাস শুরুর পূর্বেই আপনাদেরকে একটু মনে মনে করে দিতে চাই আর কি, যে আপনারা যারা এই যে স্ক্রিন যেটা আমি শেয়ার করেছি, এটা যারা ছোটভাবে দেখতে পাচ্ছেন বা লেখাগুলো স্পষ্ট বুঝতে পারছেন না, আপনারা আপনাদের যে নিজের ফোন বা ল্যাপটপ আছে, যেই আহ, মাধ্যম দিয়ে আপনারা যুক্ত হয়েছেন, ফোনের স্ক্রিনগুলো বা ল্যাপটপের স্ক্রিনগুলো আপনারা চাইলে কিন্তু জুম করতে পারবেন। হ্যাঁ, নিজের হাত দিয়ে ফোনের এই স্ক্রিনগুলো বা ল্যাপটপের স্ক্রিন আপনারা জুম করে নিয়ে স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত সপ্তাহে বিশেষ করে আলোচনা করেছিলাম ডায়রিয়া টপিকস নিয়ে। ডায়রিয়া বা উদরাময়, সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফুড পয়জনিং, এই ধরনের কিছু অর্গানিজম দ্বারা ডায়রিয়া হয়। তো ডায়রিয়ার সাথে রিলেটেড অর্থাৎ কাছাকাছি একটা রোগ আছে যেটার নাম ডিসেন্টারি বা আমাশয়। সকলে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সকলেই কিন্তু এই শব্দটার সঙ্গে পরিচিত। ডিসেন্টারি শব্দের সঙ্গে যদি পরিচিত কেউ নাও থাকি, তবে আমাশয় কথার সঙ্গে কিন্তু পরিচিত। এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সচরাচর এটা দেখা যায়। খুবই কমন একটা ডিজিজ, যেটা অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে আপনার প্র্যাকটিস লাইফে এটা কিন্তু অনেক বড় একটা অবদান রাখবে। কেননা এমন কোনো দিন বা এমন কোনো সময় যাবে না যে এই ক্যাটাগরির বা এইরকম ডিজিজের আপনি পেশেন্ট পাবেন না। এই পেশেন্টগুলো কিন্তু মানে আপনার কাছে অ্যাভেলেবল। যে কোনো সময় এই ধরনের পেশেন্ট আসতে পারে। সুন্দর একটা ম্যানেজমেন্ট, সুন্দর একটা ব্যবস্থাপনা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। সেই স্বার্থে আপনার এখানে যদি আমি একটু ক্লিয়ার করে বলি, আপনার পরিবার হতে পারে, আপনার রিলেটিভ হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, অথবা আপনার কমিউনিটির মানুষজন হতে পারে। যে কারো ক্ষেত্রে এইরকম এই ডিসেন্টারি, ডায়রিয়া, লিউকোরিয়া, তারপরে আপনার আদার্স যত ডিজিজ আছে, এরকম ধারাবাহিক ডিজিজ গুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করি, যেটা সুন্দর একটা বেটার ম্যানেজমেন্ট বা প্রাইমারি হেলথ কেয়ার আপনাদেরকে প্রোভাইড করি। প্রত্যেকটা পার্ট লাইন বাই লাইন আমরা বুঝিয়ে দেই, কোনটা বাচ্চার জন্য নিরাপদ, কোনটা প্রেগনেন্সিতে নিরাপদ, কোনটা একজন অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে আপনারা প্রোভাইড করবেন। এই বিষয়গুলো আসলে কোনো রকম কনফিউশন ছাড়া আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি। আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা আপনারা উপভোগ করবেন। সকলেই আহ, মানে আমি অলরেডি সকলকে মিউট করে দিয়েছি। আপনাদের যাদের প্রশ্ন থাকবে ক্লাস শেষে প্রশ্ন করবেন, প্রয়োজনে একটু নোট করে রাখবেন। যে জায়গায় প্রশ্ন থাকবে আপনারা দয়া করে যদি সম্ভব হয় একটু নোট করে রাখবেন। সেই জায়গা থেকে আমাকে প্রশ্ন করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বেরিয়ে সরাসরি টপিকসের মধ্যে চলে যাই। টপিকসের নাম হচ্ছে ডিসেন্টারি। ডিসেন্টারির বাংলা অর্থ আমাশয়। ডিসেন্টারি এটা হচ্ছে আমাদের মেডিকেল টার্মিনোলজির একটা শব্দ, যেটার বাংলা অর্থটা আমাদেরকে জানতে হবে আমাশয়। আসলে আমাশয় মূলত ডায়রিয়ার মতোই একটা রোগ, তবে আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে, আলাদা কিছু লক্ষণ আছে, আলাদা কিছু সিমটমস আছে, যেইগুলো দেখলে আমরা বুঝবো এটা ডিসেন্টারি। এবং ডায়রিয়ার ক্ষেত্রে সাধারণত আমরা যা বুঝি সেটা হচ্ছে পাসেজ অফ মানে লুজ মোশন মোর দেন 3 টাইমস ইন এ ডে, অর্থাৎ পাতলা পায়খানা হবে এটা 3 বারের বেশি। 24 ঘন্টার মধ্যে 3 বারের বেশি পাতলা পায়খানা হবে। এবং পায়খানার মধ্যে কি থাকবে? জলের পরিমাণটা বেশি থাকবে, কিন্তু মলের পরিমাণ বা স্টুলের পরিমাণটা কম থাকবে। এটাই তো আমরা গত সপ্তাহে শিখেছিলাম। এখন এই ডিসেন্টারিতে কি বলছে, ডিসেন্টারি সম্পৃক্ত তথ্যগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রথমেই দেখেন, সংজ্ঞাতে দেওয়া আছে। সংজ্ঞা বলতে এটা ডেফিনেশন বা বলতে কি বোঝায় এটা বোঝানো হচ্ছে এটি অতি সাধারণ ব্যাধি যা মানব অন্ত্রের মাধ্যমে বা অন্ত্রে সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি সাধারণ একটা ব্যাধি, মানে অতি সাধারণ, যে কারো হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। তবে মানব অন্ত্রে সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে, এটা আসলে কি? এই লাইনটুকুর মধ্যে
কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানে লুকিয়ে আছে, যেটা আমি আপনাদের কাছে ভেঙে দিতে চাই। সেটা হচ্ছে মানব অন্ত্র আসলে কাকে বলছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানব অন্ত্র বলতে এই জায়গাতে, মানে এই জায়গাতে বা এই লাইনের মধ্যে বোঝানো হচ্ছে আমাদের শরীরের মধ্যে, অর্থাৎ আমাদের পেটের মধ্যে কিছু অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ আছে। কেমন? যেমন স্টোমাক আছে, ডিওডেনাম আছে, স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, রেকটাম, অ্যানাল ক্যানাল। এই জিনিসগুলো কি আমাদের পেটের মধ্যে থাকে। তো এই যে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, তো এই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, এই যে দুইটা অংশ বা দুইটা পার্ট, এই দুইটা পার্টকে আমরা বাংলা ভাষায় বলি নাড়িভুঁড়ি। বাংলা ভাষায় বলা হয় নাড়িভুঁড়ি। তো নাড়িভুঁড়ি কথাটা উচ্চারণ করতে অন্যরকম লাগে। তো এই যে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র বা স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, সাধারণত এই জায়গাটা, মানে এই স্পেসটাকে, বিশেষ করে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, এই স্পেসের মধ্যেই এই সংক্রমণটা হয়ে থাকে। তার মানে ডিসেন্টারিটা কোথায় হয়? আমাদের পাকস্থলীতে কিন্তু হয় না, অর্থাৎ যেখানে খাদ্য জমা থাকে সেখানে হয় না। এটা মূলত হয় কোথায়? আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, এই জায়গাগুলোতে ডিসেন্টারি সংক্রমণটা হয়ে থাকে, অর্থাৎ ইনফেকশনটা হয় বা জীবাণুটা সেখানে ইনফেকশনটা সৃষ্টি করে। তো দেখেন, মানব অন্ত্রে হয়ে থাকে বা স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের ভেতরে হয়ে থাকে। এর পাশাপাশি কি বলছে দেখেন, সাধারণত সাধারণত অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা কিংবা শিজেলা গণভুক্ত ব্যাকটেরিয়া মানব দেহের পরিপাক তন্ত্রে সংক্রমণ তৈরি করে বা সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত বলা হচ্ছে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা। আসলে উচ্চারণটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা বলতে কি বুঝি? এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা আমাদের খাদ্যনালী, মুখ গহ্বর থেকে শুরু করে রেকটাম, অ্যানাল ক্যানাল পর্যন্ত টোটালটাকে বলা হয় ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেম। স্পেসিফিক্যালি এই যে অ্যান্টামোইবা এবং অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা এবং শিজেলা, এই দুই ধরনের অর্গানিজম, এই দুই ধরনের অর্গানিজম বা জীবাণু কি করে? আমাদের ইন্টেস্টাইন বা পাকস্থলীর ঠিক নিচের অংশ বা নিচের পোর্শনগুলোতে ইনফেকশন বা প্রদাহ সৃষ্টি করে, ইনফেকশন বা প্রদাহ সৃষ্টি করে। এই কারণে বলা হচ্ছে মানব দেহের পরিপাকতন্ত্র, ইন্টেস্টাইনও কিন্তু এক ধরনের পরিপাকতন্ত্র, যেখানে কি হয়, খাবার হজম প্রক্রিয়া সম্পন্ন হয়, পানিগুলো বডিতে শোষণ হয়। আচ্ছা, তারপরে দেখেন, তন্ত্রের সংশ্লিষ্ট অংশের বা অংশে প্রদাহের সৃষ্টি হয়, অর্থাৎ ব্যথা অনুভূত হয়, পেট ব্যথা করে এবং শ্লেষ্মা সহ বা শ্লেষ্মা ও রক্ত সহ পাতলা পায়খানা হতে থাকে। আমাশয় হলে পেট কামড়ানো সহ মলের সাথে পিচ্ছিল শ্লেষ্মা অথবা আমযুক্ত রক্ত দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে মূল কথায় আসি। এখানে অনেকভাবে লেখা আছে বা অনেকভাবে বিবরণ দেওয়া আছে। মূল কথাটা কি? মূল কথাটা আমরা একটু জেনে নিব যে ডিসেন্টারি বা আমাশয় এই রোগটা কি, এটা বোঝার জন্য যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এই ডিসেন্টারি এবং আমাশয় এটি আমাদের পরিপাক তন্ত্রের একটা ডিজিজ বা রোগ। পরিপাকতন্ত্রের একটা রোগ বা ডিজিজ। এটা কিভাবে হয়? এটা মূলত দুইটা অর্গানিজম বা দুইটা জীবাণুর মাধ্যমে হয়। বিশেষ করে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা এক ধরনের প্রোটোজোয়া, আর একটা সিজালা গণভুক্ত ব্যাকটেরিয়া। এই এই দুই ধরনের অর্গানিজম বা দুই ধরনের জীবাণু যখন শরীরের মধ্যে প্রবেশ করে, শরীরের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার পরে এটা কোথায় যায়? আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রে। এই জায়গাতে যাওয়ার পরে সংক্রমণ সৃষ্টি করে, অর্থাৎ ইনফেকশন তৈরি করে, ইনফেক্টেড করে ফেলে। তখন কি হয়? ওই জায়গাতে ব্যথা অনুভূত হয়, মানে পেটে ব্যথা অনুভূত হয়, পেটে ব্যথা অনুভূত হয়। এর পাশাপাশি কি হয়? পাতলা পায়খানা শুরু হয়, পাতলা পায়খানা শুরু হয়। তারপরে আস্তে আস্তে দেখা দেয় কি, এই যে অনেক সময় শ্লেষ্মাযুক্ত, অর্থাৎ কিছুটা থকথকে হলুদ ভাব বা কি বলবো, যে পাকা আমের মতো, পাকা আমের মতো হলুদ ভাবে এক ধরনের শ্লেষ্মা সহ, আবার অনেক সময় দেখা যায় রক্ত সহ, তাজা রক্ত সহ পাতলা পায়খানা হতে থাকে। কতবার দিনে? 3বারের বেশি। 3বারের বেশি যদি শ্লেষ্মা সহ এবং রক্ত সহ পাতলা পায়খানা হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা ডিসেন্টারি বা আমাশয় রোগ বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা সবুজ ভাব হতে পারে, হলুদ থেকে কিছুটা সবুজ ভাবও কিন্তু হতে পারে। তাহলে আমরা জানলাম যে ডিসেন্টারি
এক ধরনের সংক্রমণজনিত রোগ বা ইনফেক্টেড রোগ, যে ইনফেকশনটা তৈরি করে দুইটা অর্গানিজম, অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা এক ধরনের প্রোটোজোয়া এবং শিজেলা গণভুক্ত এক ধরনের ব্যাকটেরিয়া এই সংক্রমণটা সৃষ্টি করে। মানব অন্ত্রের কোথায় সৃষ্টি করে এটা? মূলত স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এই সংক্রমণটা সৃষ্টি হয়। লক্ষণ কি কি দেখা দেয়? মেইনলি লক্ষণ দেখা স্যার দেয়, এখানে ছোট বাচ্চাদের আসলে কি কালারের ইটা হয়, পায়খানাটা হয়, আসলে মলটা হয়? এটা কিছু কিছু সময় সবুজ কালারের হবে, সবুজ বর্ণের। ওকে। আচ্ছা, তো যেটা বললাম যে আহ, মানে এই যে প্রদাহ সৃষ্টি হয় কোথায়? ইন্টেস্টাইনের মধ্যে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত এবং লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রের মধ্যে। এখন এই সংক্রমণ সৃষ্টি হওয়ার পরে কি হয়? পাতলা পায়খানা হয়। কয়বার? দিনে 3 বারের বেশি। দিনে 3 বারের বেশি। দিনে বলতে 24 ঘন্টার মধ্যে, রাত এবং দিন 24 ঘন্টার মধ্যে 3 বারের বেশি যদি শ্লেষ্মাযুক্ত হলুদ বর্ণের শ্লেষ্মাযুক্ত পাতলা পায়খানা অথবা রক্ত সহ পাতলা পায়খানা হয় এবং পেটে কামড়ানো মোচড়ানো টাইপের ব্যথা অনুভূত হয়, সেটাকে আমরা বলবো ডিসেন্টারি। এই সংজ্ঞার মধ্যে এবং আমার কথার মধ্যে আশা করছি আপনারা মূল মেসেজটুকু পেয়ে গেছেন। জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদেরকে এভাবে ভেঙে বললাম, তারপরে কথাগুলো রেকর্ডিং এর মাঝে থাকবে, পরবর্তীতে রিপিট করার প্রয়োজন হলে অবশ্যই আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। আচ্ছা, এখন আসি এই ডিসেন্টারির প্রকারভেদ, অর্থাৎ ডিসেন্টারি রোগটা কয় ধরনের হয়ে থাকে। প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে যে আমাশয় 2 ধরনের হয়ে থাকে, অর্থাৎ বেসিক্যালি টাইপস হচ্ছে দুইটা। একটা হচ্ছে অ্যামোইবিক ডিসেন্টারি, মানে শ্বেত আমাশয়। শ্বেত আমাশয় মানে শ্লেষ্মাযুক্ত আমাশয়, হলুদ ভাব বা থকথকে হলুদ ভাবের শ্লেষ্মাযুক্ত আমাশয় হতে পারে। আর একটা হচ্ছে রক্ত সহ পাতলা পায়খানা হতে পারে, যেটাকে বলা হয় ব্যাসিলারি ডিসেন্টারি। ব্যাসিলারি ডিসেন্টারি। এই যে অ্যামোইবিক ডিসেন্টারি মানে হচ্ছে শ্বেত আমাশয়, মানে শ্লেষ্মা সহ বা শ্লেষ্মাযুক্ত আমাশয় পায়খানা। আরেকটা হচ্ছে রক্ত আমাশয়, যেটা পায়খানার সঙ্গে বা স্টুলের সঙ্গে বা মলের সঙ্গে তাজা রক্ত চলে যাবে। এই যে 2 ধরনের, একটা হচ্ছে অ্যামোইবিক ডিসেন্টারি আর একটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্টারি। সাধারণত আপনাদের কেয়ার গিভিং কোর্সের বিশেষ করে ইনকোর্স পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে, তখন আপনাদের এই যে টাইপসটা, বিশেষ করে হোয়াট আর দ্য টাইপস অফ ডিসেন্টারি, এভাবে প্রশ্ন করা হয় যে ডিসেন্টারির ধরন বা টাইপস কয়টা। মেইনলি দুইটা, একটা হচ্ছে শ্বেত আমাশয় আর একটা হচ্ছে রক্ত আমাশয়। বা অ্যামোইবিক ডিসেন্টারি মানে হচ্ছে শ্বেত আমাশয়, ব্যাসিলারি ডিসেন্টারি মানে হচ্ছে রক্ত আমাশয়। এখন এদের সংক্রমণের কারণ, রোগের লক্ষণ ও চিকিৎসাও ভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে যে তথ্যটুকু লেখা আছে, এইখানে যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্যটা আসলে একজন বিশেষজ্ঞ ডক্টরের জন্য প্রযোজ্য। এদের সংক্রমণের কারণ, রোগের লক্ষণ এবং চিকিৎসাও ভিন্ন। কোন ক্ষেত্রে? একজন বিশেষজ্ঞ ডাক্তারের ক্ষেত্রে। কেননা যখন একটা পেশেন্ট বিশেষ করে রক্ত আমাশয় বা শ্বেত আমাশয় নিয়ে আপনার কাছে আসবে, ওই শ্বেত আমাশয় কেন হলো, কি কারণে হলো, কোন খাবারের মাধ্যমে হলো, বা কোন পানির মানে সেবনের মাধ্যমে হলো, বা পানি পান করার মাধ্যমে হলো, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট ছাড়া, মানে ইনভেস্টিগেটেড কোনো বা পরীক্ষা নিরীক্ষার কোনো রিপোর্ট ছাড়া কিন্তু আমরা কখনোই কি করতে পারবো না, ডায়াগনোসিস করতে পারবো না। এই কারণে এটা কোন প্রোটোজোয়া দ্বারা হয়েছে বা কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে বা কোন ভাইরাস দ্বারা হয়েছে, বেসিক্যালি প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়া, কোন অর্গানিজমটা দ্বারা হয়েছে, এটা মূলত একজন বিশেষজ্ঞ ডাক্তার যখন এই স্টুল অ্যানালাইসিস বা স্টুল ফর আরএমই করা হয় বা শ্লেষ্মা নিয়ে আরএমই করা হয়, তখন কিন্তু এটা উনি জানতে পারে বা বুঝতে পারে। এবং পরবর্তীতে ওই অর্গানিজম বা ওই জীবাণুটাকে মারার জন্য আসলে মানে কোন ধরনের ঔষধ অ্যাপ্লাই করা প্রয়োজন, প্রোভাইড করা প্রয়োজন, তখন কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার এটা চিন্তা ভাবনা করে কিন্তু প্রদান করবে। কিন্তু দেখেন, যখন প্রাথমিকভাবে একটা ডায়রিয়ার বিশেষ করে ডিসেন্টারির পেশেন্ট আপনার কাছে আসবে, আপনি যদি তাকে 5,000 টাকার পরীক্ষা দেন, সে কি করাবে? কখনোই না। এই কারণে রোগের লক্ষণ এবং চিকিৎসা ভিন্ন, এইটা নিয়ে মাথা ঘামানো যাবে না, কারণ এই টোটাল পার্টটাই হচ্ছে ইনভেস্টিগেটেড রিপোর্টের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ একজন বিশেষজ্ঞ ডাক্তার
এটা কি করবে, এটা ডায়াগনোসিসটা করার পরে, স্টুল অ্যানালাইসিস করার পরে দেখবে যে কোন অর্গানিজম দ্বারা হয়েছে এবং সেই অর্গানিজম বা জীবাণুকে মারার জন্য কোন ওষুধটা প্রযোজ্য। এটা একজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু এটা সাধারণত কি করবে, প্রোভাইড করবে আর কি। এই ডিপার্টমেন্ট বা এই যে পুরাতন আমাশয় বা এরকম কিছু রুগী যারা প্রাইমারি স্টেজে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয় না, সুস্থ হয় না, এনারা কি করে পরবর্তীতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় বা আপনারা হয়তো রেফার করবেন। আপনি ট্রিটমেন্ট দিয়েছেন, তেমন একটা রেজাল্ট আসে নাই, একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবে। কোন ডাক্তারের কাছে রেফার করবেন এইখানে আপনাকে শিখে যেতে হবে। আপনি তো একজন আমাশয়ের রুগীকে দেখা যাচ্ছে মেডিসিন বা বক্ষব্যাধি বা কার্ডিওলজি ডিপার্টমেন্টে পাঠাবেন না। কোথায় পাঠাবেন? একজন পেশেন্ট আপনার কাছে আসলে আপনি ফার্মেসি বিজনেস পরিচালনা করছেন, আপনি একজন কেয়ার গিভার বা আপনি একজন প্যারামেডিক চিকিৎসক, আপনি একটা রুগীকে যদি পারফেক্ট একটা জায়গাতে পৌঁছায় দিতে না পারেন বা সাজেশন দিতে না পারেন, কাউন্সিলিং করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। কেন ব্যর্থতা বলছি? একটা ডিসেন্টারি পেশেন্টকে কোন ডাক্তারের কাছে পাঠাতে হবে, রেফার বা রেফারাল প্রসিডিউরটা কি হবে, কোন ডিপার্টমেন্টে যাবে, এটা আপনার জানা থাকতে হবে। যদি জানা না থাকে আপনি ভুল করে বসবেন। হয়তো পেশেন্টকে কার্ডিওলজিতে পাঠিয়েছেন, মেডিসিনে পাঠিয়েছেন, বক্ষব্যাধিতে পাঠিয়েছেন, সার্জারিতে পাঠিয়েছেন, অর্থোপেডিক্সে পাঠিয়েছেন, এই ভুলগুলো করা যাবে না। কোন ডাক্তারের কাছে মূলত কোন ক্যাটাগরির বা কোন ডিজিজে আক্রান্ত রোগীগুলোকে পাঠাবো, এই জিনিসগুলো আপনার কিন্তু কি করতে হবে, জানা থাকতে হবে। তবেই আপনি সঠিক পরামর্শ একজন পেশেন্টকে কিন্তু প্রদান করতে পারবেন। তবে আজকের এই ক্লাসের লেকচারের মাধ্যমে আপনারা সকলে ধারণা নিয়ে নেবেন যে এই ডিসেন্টারি এই ধরনের পেশেন্ট বা আমাশয়ের পেশেন্টকে কোন ডাক্তারের কাছে রেফার করব। ডাক্তার মূলত ডিপার্টমেন্টটা হবে গ্যাস্ট্রো এন্টেরোলজি। গ্যাস্ট্রো এন্টেরোলজি ডিপার্টমেন্টের একজন ডাক্তারের কাছে আমরা পাঠাবো। কোন ডাক্তার? গ্যাস্ট্রো এন্টেরোলজি, অর্থাৎ এটা মূলত বিশেষ করে স্টোমাক, পাকস্থলী এবং আমাদের যে পরিপাক তন্ত্র আছে, হ্যাঁ, এই পরিপাক তন্ত্রের উপরে যারা বিশেষজ্ঞ আছে বা এমডি করা যারা ডক্টর আছে তাদের কাছে আমরা পাঠিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ডিসেন্টারি একটা পেশেন্টকে, পুরাতন ডিসেন্টারি হোক বা মানে কি বলবো যে অ্যাকিউট ডিসেন্টারি হোক, যে কোনো ক্ষেত্রে আমরা যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানোর চিন্তা করি তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, বিশেষ করে গ্যাস্ট্রোএন্টেরোলজি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে পাঠাবেন। পাঠানোর পরে উনি যে যে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সেটা উনি প্রোভাইড করবে এবং পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে কোন ট্রিটমেন্ট দিতে হবে এটা উনি অ্যাপ্লাই করবে। তবে প্রাথমিক চিকিৎসা কি দেওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসার পূর্বে কিছু আহ, তথ্য দেওয়া আছে। দেখেন যে অ্যামোয়েবিক ডিসেন্টারি বা শ্বেত আমাশয়, অ্যান্টামুইবা হিস্টোলাইটিকা নামক এক ধরনের প্রোটোজোয়া, অর্থাৎ অ্যান্টামুইবা হিস্টোলাইটিকা এক ধরনের প্রোটোজোয়া এবং সিজেলা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। এই সিজেলা ব্যাকটেরিয়া দ্বারা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে এটা বিশেষ করে ব্যাসিলারি ডিসেন্টারি বা রক্ত আমাশয়ের রূপ নেয়। আরেকটা হচ্ছে অ্যান্টামুইবা হিস্টোলাইটিকা, যেটা প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি। আচ্ছা, রোগের বিস্তার, মলত্যাগ করার মাধ্যমে এই জীবাণু আক্রান্ত ব্যক্তির শরীর থেকে বের হয় এবং খাদ্য পানির মাধ্যমে বা ইত্যাদির মাধ্যমে ছড়ায়। সাধারণত বড় ছেলে মেয়েদের হয়ে থাকে, কিন্তু 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব কম দেখা যায় বা প্রবণতা কম দেখা দেয়। এখানে আসলে এই কথাটার সঙ্গে আমি একমত না। যদিও এখানে লেখা আছে শীটের মধ্যে, এটা যদিও কোনো বইয়ের তথ্য, তবে বেশ কিছু বই আমি অ্যানালাইসিস করেছি এবং বেশ কিছু তথ্য এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বলি যে 1 বছর বয়স, 6 মাস বয়স, 7 মাস বয়স, 2.5 বছর বয়স, 2 বছর বয়স, সে বাচ্চারও তো ডিসেন্টারি হচ্ছে। তাহলে এখানে বলা হলো যে 5 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কি হয় না, দেখা দেয় না। আসলে মানে অ্যাকুরেটলি ভাবে বলা যাবে না, অ্যাকুরেটলি ভাবে বলা যাবে না, এটা যে কোনো বয়সেই হতে পারে। শ্লেষ্মাযুক্ত বা আমযুক্ত পাতলা পায়খানা বা আমাশয় পায়খানা এটা কিন্তু বাচ্চাদের হতে পারে, খাবারের মাধ্যমে হতে পারে, পানির মাধ্যমে হতে পারে, বা দেখা যাচ্ছে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে বাচ্চার বডিতে ছড়িয়ে যেতে পারে। বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন রুট অফ ট্রান্সমিশন আছে রোগটা ছড়ানোর। তাহলে বাচ্চাদের হবে না এই কথাটা ভুল। 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এই ধরনের বাচ্চারা কি হতে পারে বা এই বয়সী বাচ্চাদেরও কিন্তু এই ডিসেন্টারি রোগ হতে পারে। তবে এটা বলতে পারে যে তুলনামূলকভাবে কম, তুলনামূলকভাবে কম। তবে অ্যাডাল্টদের ক্ষেত্রেও হবে, বৃদ্ধদের ক্ষেত্রে হবে, যে কোনো বয়সে যে কোনো সময়ে হতে পারে। কিসের মাধ্যমে হবে? এই যে আক্রান্ত ব্যক্তির বডি থেকে যদি স্টুলের মাধ্যমে বা মলত্যাগ করার মাধ্যমে যদি খাদ্য বা পানির মানে সংস্পর্শে এসে এটা যদি সুস্থ ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে কি হবে? এই ধরনের
সিমটমস কিন্তু দেখা দিবে। আচ্ছা, লক্ষণ কি? একটা ডিসেন্টারি পেশেন্টের আসলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? ডিসেন্টারি পেশেন্টের কি কি লক্ষণ দেখা দিতে পারে এটা আমরা একটু জানব। দেখেন, প্রথমেই বলা হচ্ছে যে ঘন ঘন পাতলা পায়খানা হবে। মেইনলি ঘন ঘন পাতলা পায়খানা বলতে এখানে পাতলা পায়খানার সঙ্গে মিউকাস যুক্ত বা পাকা আমের মতো হলুদ ভাবের এক ধরনের শ্লেষ্মা বা থকথকে উপাদান কি হবে, স্টুলের সঙ্গে যাবে। তাহলে ঘন ঘন পাতলা পায়খানা হবে বলতে আমরা বুঝি মোর দেন 3 টাইমস পাসেজ অফ লুজ মোশন, মোর দেন 3 টাইমস মানে পাতলা পায়খানা হবে যে পায়খানার মধ্যে পানির পরিমাণটা বা জলীয় অংশটা বেশি থাকবে এবং মল বা স্টুলের পরিমাণটা কম থাকবে। এবং এর সাথে কি থাকবে, মিউকাস থাকবে বা আম থাকবে। আম তো না, মূলত আমের মতো হলুদ ভাবের আমের মতো থাকবে, যেটাকে মিউকাস বলছি বা শ্লেষ্মা জাতীয় উপাদান বলছি। পেটে মোচড়ানোর বা কামড়ানোর মতো ব্যথা হবে, অর্থাৎ কলিকি পেইন হবে। এটাকে বলা হয় মোচড়ানো ব্যথা বা কামড়ানো ব্যথা, যেটাকে কলিকি পেইন, ব্যথার নেচারটা হচ্ছে কলিকি পেইন। এখন এই যে ঘন ঘন পাতলা পায়খানা হবে, তারপরে পায়খানার সঙ্গে মিউকাস বা হলুদ ভাবে আহ, আম আম জাতীয় উপাদান পায়খানার সঙ্গে কি হবে, যাবে। তাহলে বিশেষ করে দেখেন, এই যে মিউকাস জাতীয় উপাদান, এই মিউকাসটা আসলে কি? মিউকাসের বাংলা, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি, যে শ্লেষ্মা জাতীয় উপাদান। মিউকাসের বাংলা হচ্ছে শ্লেষ্মা জাতীয় উপাদান। তো এই যে শ্লেষ্মা জাতীয় উপাদান বা মিউকাস জাতীয় উপাদান, এটা এই পাতলা পায়খানার সঙ্গে বা পানির সঙ্গে কি হবে, স্টুল আকারে বের হয়ে যাবে। এটা যদি পরিলক্ষিত হয় তাহলে ডেফিনেটলি আপনাকে ধরে নিতে হবে এটা কি, এটা আমাদের অ্যামোইবিক ডিসেন্টারি বা শ্বেত আমাশয়। আবার এই স্টুলের সঙ্গে বা এই পানি বা মানে স্টুলের সঙ্গে যদি কি যায়, রক্ত সহ পায়খানা হয় বা তাজা রক্ত বের হয়ে যায়, সেটা ফোটায় ফোটায় হতে পারে বা হালকা লাল ভাব বা রেড কালারের হতে পারে। যদি এরকম হয় তখন আপনাকে ধরে নিতে হবে যে এটা ব্যাসিলারি ডিসেন্টারি বা রক্ত আমাশয়। তো এই বিশেষ করে ব্যাসিলারি ডিসেন্টারি বলি বা অ্যামোইবিক ডিসেন্টারি, শ্বেত আমাশয় এবং রক্ত আমাশয় দুই ক্ষেত্রেই, শ্বেত আমাশয় এবং রক্ত আমাশয় দুই ক্ষেত্রেই কি হবে, দুই ক্ষেত্রেই কিন্তু পেটে মোচড়ানো বা কামড়ানোর মতো ব্যথা হবে। স্পেসিফিক্যালি যদি আমি আপনাদেরকে বলি, পেশেন্ট এসে এভাবে বলবে, যখন আমার পেটে ব্যথা শুরু হয় বা পেইন ওঠে, পেটে ব্যথা শুরু হয় বা পেইন ওঠে, তখন এই ব্যথা কখন কমে, ঠিক যখন আমি স্টুল ত্যাগ করি বা মল ত্যাগ করি তখন গিয়ে এই ব্যথাটা কমে যায়। স্টুল ত্যাগ করা বা টয়লেটে না যাওয়া পর্যন্ত ব্যথা কমে না। এইরকম তথ্য সরাসরি পেশেন্ট এসে আপনাকে দিবে। আচ্ছা, শরীর দুর্বল হবে, মাথা ব্যথা হবে, যেহেতু যখন বিশেষ করে লবণ পানি এবং এই ধরনের শ্লেষ্মা বা রক্ত সহ পায়খানা হবে, তখন বডি থেকে ইলেকট্রোলাইট গুলো চলে যাবে। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, এই জাতীয় উপাদানগুলো স্টুলের মাধ্যমে বা পানির মাধ্যমে বা জলীয় অংশের মাধ্যমে বের হয়ে যাবে। যখন এভাবে অবিরত বের হয়ে যেতে থাকবে তখন কিন্তু বিশেষ করে মাথা ব্যথা হবে। কারণ যে কোনো দিক দিয়ে, বিশেষ করে স্টুলের সঙ্গে হোক বা বমির সঙ্গে হোক, যখন এই যে তরল উপাদানটা বডি থেকে বের হয়ে যায়, বিশেষ করে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, এই জাতীয় উপাদানগুলো যখন বের হয়ে যাবে তখন কিন্তু ডেফিনেটলি মাথা ধরা শুরু হবে বা মাথা ব্যথা হবে, মাথা ধরা শুরু হবে বা মাথা ব্যথা হবে। তারপরে মলে দুর্গন্ধ থাকবে, অর্থাৎ ফাউল স্মেলিং পজিটিভ থাকবে বা স্টুলটা প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ ছড়াবে। এর পাশাপাশি পায়খানার পরিমাণ বৃদ্ধি পাবে, যত সময় গড়াবে তত পায়খানার পরিমাণটা বৃদ্ধি পাবে। অর্থাৎ পায়খানার পরিমাণ বৃদ্ধি পাওয়া বলতে এখানে বারবার পাতলা পায়খানা হতে থাকবে, বারবার পাতলা পায়খানা হতে থাকবে। তাহলে আমরা লক্ষণের বেলায় যে তথ্যগুলো দেখলাম, যে একটা ডিসেন্টারি পেশেন্টের কোন কোন লক্ষণ দেখা দিবে, একটা হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা হবে। এটা আসলে আপনি ডিফাইন করতে পারেন এভাবে, যে 24 ঘন্টার মধ্যে আপনার বাবা কতবার পাতলা পায়খানা হয়েছে। হয়তো বলবে যে 4 বার, 5 বার, 6 বার। 3 বারের অধিক যদি মানে কি বলবো, যে মিউকাস বা আমযুক্ত পাতলা পায়খানা হয় বা রক্ত সহ পাতলা পায়খানা হয়, ধরে নিতে হবে ডিসেন্টারি। পেটে কোনো ব্যথা আছে কিনা জিজ্ঞাসা করলেন, সে হয়তো বলবে যে পেটে মোচড়ানো কামড়ানোর মতো ব্যথা হয়, মনে হয় যে পেটের ভেতরে মোচড় দিয়ে উঠছে, এবং যতক্ষণ পর্যন্ত বাথরুম না হয় ততক্ষণ পর্যন্ত এটা সারে না বা এই ব্যথাটা কমে না। তারপরে শরীর অনেকটা দুর্বল মনে হয়, লেথার্জিক মনে হয়, মাথা ব্যথা করে, মলে দুর্গন্ধ থাকে বা ফাউল স্মেলিং পজিটিভ থাকে। আর আস্তে আস্তে যত সময় গড়ায় তত পায়খানার পরিমাণটা কি হয়, বৃদ্ধি পায়।
এই যে মোটামুটি এখানে 5টা সিমটমস এর কথা বলা হচ্ছে। তবে এতগুলো সিমটমস যদি কারোর সঙ্গে নাও মিলে, স্যার বেসিক স্ক্রিনে সব ভিডিও গুলো আসতেছে, স্যার স্ক্রিনে ভিডিও আসতেছে, মানে পিকচার আসতেছে এটা। স্কিনে পিকচার আসবে মানে? মানে ওই যে যারা জয়েন করছে সবার মানে যে ইয়ে আসতেছে আর কি। আপনারা কি সমস্যা আমার নাকি? পেজটা কি দেখতে পাচ্ছেন না? দেখা না যাচ্ছে, স্যার। দেখা দেখা জি যাচ্ছে তো স্যার স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা শামসুদ্দিন ভাই, ও আপনি আচ্ছা একটু স্যার। কাইন্ডলি লিভ নেবেন, হ্যাঁ লিভ নিয়ে আবার একটু জয়েন করেন তো। দেখা যাচ্ছে স্যার। না, আচ্ছা আচ্ছা, তাহলে এই যে লক্ষণগুলো আমরা দেখলাম, এটা হচ্ছে বই পুস্তকের ভাষা বা বিভিন্ন তথ্য থেকে সংগ্রহ করা। তবে যখন আপনারা প্র্যাকটিস করবেন বা একটা রুগীকে ফেস করবেন, তখন আসলে কি কি তথ্য পেশেন্ট আপনাকে দিবে বা পেশেন্টকে আপনি কি কি জিজ্ঞাসা করবেন। পেশেন্ট আপনার কাছে আসবে, আসার পরে আপনি হয়তো সুন্দর করে সালাম দিয়ে তার সঙ্গে হয়তো দু একটা কথা বললেন বা কুশল বিনিময় করলেন। করার পর হয়তো তাকে বসতে দিলেন। বসার পরে আপনি হয়তো তাকে জিজ্ঞাসা করলেন যে বাবা আপনার কি কি সমস্যা বা আপনার কি সমস্যা হচ্ছে। পেশেন্ট হয়তো আপনাকে বলবে যে আমার গত 2 দিন বা গত 1 দিন থেকে বারবার পাতলা পায়খানা হচ্ছে, পায়খানার সঙ্গে হালকা হলুদ ভাব বা আমযুক্ত পাতলা পায়খানা হচ্ছে, পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে, মোচড় দিয়ে উঠছে, তারপরে হচ্ছে শরীর দুর্বল লাগতেছে। আবার এই ধরনের কিছু তথ্য বা এই ধরনের কয়েকটা কথা পেশেন্ট আপনাকে বলবে। কি কি বলবে? যে পাতলা পায়খানা হচ্ছে, পায়খানার সঙ্গে হলুদ ভাবের এক ধরনের তরল উপাদান যাচ্ছে। এর পাশাপাশি পেট মোচড় দিয়ে ওঠে, কামড় দিয়ে ওঠে। এই যে দুইটা বিষয়, আর একটা হচ্ছে শরীর দুর্বল লাগতেছে। এই তিনটা বিষয়, এই তিনটা বিষয় যখন পেশেন্ট আপনার কাছে উপস্থাপন করবে, আপনার কাছে বলবে, তখন আপনাকে ধরে নিতে হবে যে এটা ডিসেন্টারি। বইয়ের যতগুলো বা শীটের যতগুলো তথ্য আছে, এতগুলো তথ্য তার নাও থাকতে পারে বা তার শরীরে নাও দেখা দিতে পারে। তবে হ্যাঁ, আপনি তাকে কি কি জিজ্ঞাসা করতে পারেন যে মলের কি দুর্গন্ধ হয়? যখন মল ত্যাগ করেন তখন কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ হয়। পাতলা পায়খানা কতবার হয়েছে আপনার? আপনি সুন্দর হ্যাঁ, করে তাকে গোছায় বললেন। জি বলেন। রোজার দিন তো তার পড়ে গেছি তো ঘুমায় পড়বো। আপনার কথা বুঝিনি আমি। আচ্ছা বাবা, যাদের বিশেষ করে প্রবলেম হচ্ছে বা আপনারা যারা ঘুমাবেন বিশেষ করে রমজান মাস তো, যারা ঘুমাতে চান আপনারা লিভ নিয়ে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা ক্লাস করতে চান ক্লাসে যুক্ত থাকতে পারেন, এই আর কি। আচ্ছা, তো যেখানে ছিলাম যে, কোথায় যেন ছিলাম, আচ্ছা, যে পেশেন্ট হয়তো আপনাকে যে কয়েকটা কথা জিজ্ঞাসা করলো বা বললো, আপনি তাকে দু একটা কথা জিজ্ঞাসা করলেন যে মলে কি প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ হয় বা বাথরুমে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ হয়। পেশেন্ট হয়তো পজিটিভলি বলবে যে হ্যাঁ দুর্গন্ধ ছড়ায়। তারপরে দ্বিতীয়ত কথা হবে এরকম যে যখন পেটে মোচড় দিয়ে ওঠে বাথরুমে গেলে কি ব্যথাটা কমে, অর্থাৎ মলত্যাগ করার পরে ব্যথাটা কমে কিনা, এটা তার কাছ থেকে জেনে নিতে হবে। তাহলে এই যে দুইটা বা তিনটা বিষয়, এই দুইটা তিনটা বিষয় যদি পেশেন্টের পজিটিভলি আপনি উত্তর পান, সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে এটা ডিসেন্টারি। তাহলে এই ডিসেন্টারি রোগ সম্পর্কে আমরা জানলাম, কেন হয় সেটা জানলাম, এবং কয় ধরনের ডিসেন্টারি হয়ে থাকে সেটা জানলাম। পাশাপাশি লক্ষণগুলো একটা পেশেন্ট এসে আপনাকে কি বলবে বাস্তব অভিজ্ঞতার আলোকে বলে দিলাম। আর শীটের যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে ভেঙে দিয়েছি। আচ্ছা, এখন আসি বিশেষ করে এই যে কিছু তথ্য এখানে সংযোজন করা আছে। দেখেন যে উপসর্গ, মানে আপনি দেখে যা বুঝবেন যে ডান আইলিয়াক অঞ্চলে চাপ দিলে ব্যথা হতে পারে, অর্থাৎ পেটের নাভির ঠিক নিচের দিকে ডান সাইডে চাপ দিলে ব্যথা হতে পারে, যেটা মূলত লার্জ ইন্টেস্টাইনের অ্যাসেন্ডিং কলম থাকে। তারপরে সাধারণত পেটের ডান দিকে তল পেটে ব্যথা হতে পারে, পুরো পেটই ব্যথা হয়, পুরো পেটই ব্যথা হয়, এগুলো কিছু উপসর্গ থাকে। তারপরে পরীক্ষা নিরীক্ষা হিসেবে কি দেওয়া যেতে পারে, একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রাইমারি স্টেজে তাকে স্টুল ফর RME দিয়ে থাকে। স্টুল ফর RME কথার ফুল ফর্ম হচ্ছে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, স্টুল ফর রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, স্টুল নিয়ে ল্যাবে এই টেস্টটা করা হয়, যে স্টুল ফর রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন।
তো দেখেন, এই যে পরীক্ষা নিরীক্ষার কথাটা এখানে বলা হলো, যে একটা ডিসেন্টারি পেশেন্টকে আমরা কোন কোন পরীক্ষা নিরীক্ষা দিতে পারি বা দেওয়া যেতে পারে, এটা আসলে একজন বিশেষজ্ঞ ডাক্তার উনি চিন্তা ভাবনা করে এই পরীক্ষাটা প্রাইমারি স্টেজে দিয়ে থাকে। যখন আপনার কাছ থেকে একটা পেশেন্ট বিশেষ করে কি বলবো যে তার চেম্বারে যাবে, তখন কিন্তু উনি অবশ্যই ডিসিশন নেবে যে আসলে যে ওষুধগুলো বিশেষ করে যে ওষুধগুলো আপনি খেয়েছেন বা যে ওষুধগুলো আপনাকে একজন প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান প্রোভাইড করেছে, এই ওষুধগুলো খাওয়ার পরে আপনার রেসপন্স কতটুকু, আসলে কমেছে কিনা, তার উপরে ডিপেন্ড করে হয়তো বা সে বলবে যে না কমে নাই। তখন তাকে একটা স্টুলের পরীক্ষা দিতে পারে, একটা সিবিসি দিতে পারে। তারপরে বিশেষ করে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, অর্থাৎ আল্ট্রাসাউন্ড করতে পারে পুরো পেট, পুরো পেট আল্ট্রাসাউন্ড করতে পারে। সাধারণত বেসিক ভাবে এই তিনটা পরীক্ষা কিন্তু তাদেরকে দিতে পারে। আচ্ছা, এই পরীক্ষা নিরীক্ষা দেওয়ার সাপেক্ষে একজন বিশেষজ্ঞ ডাক্তার তার মতো করে চিকিৎসা দেবে। তবে অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে বা অ্যাজ এ পল্লী চিকিৎসক হিসেবে বা অ্যাজ এ প্যারামেডিক চিকিৎসক হিসেবে আপনি আসলে কোন ট্রিটমেন্টটা তাকে অ্যাপ্লাই করবেন, আপনি তাকে কোন ট্রিটমেন্টটা দিবেন, এইটা আমাদেরকে জানতে হবে এবং এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই যে দেখেন, ট্রিটমেন্ট লেখা আছে, ট্রিটমেন্ট লেখা আছে যে ট্রিটমেন্ট অফ ডিসেন্টারি, আরএক্স দিয়ে লেখা আছে, প্রত্যেকটা প্রেসক্রিপশনেই আরএক্স শব্দটা থাকে। আরএক্স কথার ফুল ফর্ম হচ্ছে, অ্যাকচুয়ালি ফুল ফর্ম না, এই কথার মিনিং হচ্ছে ট্রিটমেন্ট বা চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র। এই আরএক্সটা মূলত এটা ল্যাটিন একটা শব্দ, ল্যাটিন একটা শব্দ। এটা দক্ষিণ আমেরিকানদের একটা ভাষা, এটা দক্ষিণ আমেরিকানদের একটা ভাষা, এবং এর বাংলা অর্থ বা এক্সাক্ট তথ্যটা হচ্ছে চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ট্রিটমেন্ট অফ ডিসেন্টারি প্রাথমিকভাবে কি ট্রিটমেন্ট দেওয়া যায়? প্রথমেই এখানে যেহেতু লেখা আছে 1 নম্বরে ট্যাবলেট সিপ্রো এ, ট্যাবলেট সিপ্রো এ, বিশেষ করে 250 মিলিগ্রাম এবং 500 মিলিগ্রাম, দুইটা ফরম্যাটে বা দুইটা ডোজেস ফর্মে। সাধারণত এই সিপ্রো এটা একমি কোম্পানির একটা প্রোডাক্ট। হ্যাঁ, একমি কোম্পানির একটা প্রোডাক্ট সিপ্রো এ নামে পাওয়া যায়, যার জেনেরিক নেম বা ওষুধটার মূল উপাদান হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। আর সিপ্রো এ এটা হচ্ছে বাণিজ্যিক নেম বা ব্র্যান্ড নেম। এটা মূলত একমি কোম্পানির ওষুধ। সিপ্রোফ্লক্সাসিনটাকে একমি কোম্পানি বাণিজ্যিকভাবে সিপ্রো এ নামে বাজারে ছেড়েছে বা বাজারে পাওয়া যায়। এটা কিন্তু ইনসেপ্টা কোম্পানির বিউফ্লক্স নামে পাওয়া যায়, ইনসেপ্টা কোম্পানির বিউফ্লক্স নামে পাওয়া যায়। আদার্স অনেক কোম্পানি আছে, আদার্স অনেক কোম্পানি আছে, যেটা খুশি, হ্যাঁ যেটা খুশি আপনারা ব্যবহার করবেন। তবে জেনেরিক নেমটা ঠিক থাকতে হবে, জেনেরিক নেমটা ঠিক রাখতে হবে। আমরা বিশেষ করে এই যে সিপ্রো এ নামে যেটা পাওয়া যায় যে কোনো ফার্মেসিতে বা যে কোনো দোকানে সচরাচর আপনার এটা অ্যাভেলেবল পাবেন। তো দেখেন, সিপ্রো এ হচ্ছে ব্র্যান্ড নেম বা বাণিজ্যিক নাম, তবে সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে মূল উপাদান বা ওষুধটার মেইন উপাদান হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। এই সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা ফুরোনোলন্স গ্রুপের। এই যে সিপ্রোফ্লক্সাসিন, এটা ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্থাৎ পেটের মধ্যে যত রকমের ইনফেক্টেড কেস আছে সেই কেসগুলোর ক্ষেত্রে ভালো কাজ করে, তুলনামূলকভাবে ভালো কাজ করে। তবে এইখানে আমার একটা কথা আছে, কথাটা হচ্ছে এমন যে সিপ্রোফ্লক্সাসিন এখন অনেকাংশে অনেকের বডিতে কিন্তু রেসিস্টেন্স, অর্থাৎ এইটা আগের মতো আর কাজ করে না, অর্থাৎ অনেকটাই রেসিস্টেন্স হয়ে গেছে। তো এই যে রেসিস্টেন্স হয়ে গেছে বা কাজ করে না, সেই ক্ষেত্রে যদি স্যার ক্লাসটা সিপ্রোফ্লক্সাসিনের, আটকে আটকে যায় কেন? আপনার ওখানে নিশ্চয়ই নেটওয়ার্ক প্রবলেম, আমার এখানে আটকে যাওয়ার তো কোনো ইস্যু দেখছি না। আচ্ছা, সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, সুন্দর শোনা যাচ্ছে। আ- আপনার ওখানে আপনার একটু কথা নেটের, শুনতে পাচ্ছি কিন্তু ক্লিয়ার স্যার। আপনার ক্লাসটা আটকে আটকে যায়, বুঝছেন? না আপনার ওখানে নেটের সমস্যা, এছাড়া অন্য কোথাও এরকম সমস্যা হওয়ার কথা না। আপনি একটু দেখেন যে আপনার আচ্ছা। ফোনে নেটের সমস্যা হতে পারে আর কি। জি, আচ্ছা। তো যেটা বলছিলাম যে সিপ্রোফ্লক্সাসিনটা এখন অনেকাংশেই কিন্তু কি মানুষের বডিতে রেসিস্টেন্সের পথে, অনেকটাই কাজ করছে না, অকেজো হয়ে গেছে, শক্তি হারিয়ে ফেলেছে। এখন এই যে সিপ্রোফ্লক্সাসিনের পরিবর্তে যদি কেউ মনে করেন অন্য কোনো আদার্স অ্যান্টিবায়োটিক আপনি দিবেন, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এখানে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে, এখানে অ্যাজিথ্রোমাইসিনটা প্রোভাইড করা যেতে পারে। যদি অ্যাজিথ্রোমাইসিনও কেউ দিতে না চান, সেই ক্ষেত্রে বিশেষ করে সেফুরক্সিম দেওয়া যেতে পারে, সেফুরক্সিম ক্লাভোলেনিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। এগুলো হচ্ছে অল্টারনেটিভ ড্রাগস হিসেবে যদি সিপ্রোফ্লক্সাসিন কাউকে দিতে না চান, তাহলে প্রাইমারি স্টেজে আমরা কি করতে পারি, সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি অথবা অ্যাজিথ্রোমাইসিন।
সিপ্রোফ্লক্সাসিন অথবা অ্যাজিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক দিব। যদি সিপ্রোফ্লক্সাসিন দেই 500 মিলিগ্রাম, এটা মূলত 12 বছরের উপর থেকে 500 মিলিগ্রাম আমরা ব্যবহার করব। 8 থেকে 12 বছর বয়স বা 7 থেকে 12 বছর বয়স, তাদের ক্ষেত্রে 250 মিলিগ্রাম ট্যাবলেট দেওয়া যাবে। তো সিপ্রোফ্লক্সাসিনের ডোজ হচ্ছে 2 বেলা, সকালে একটা, রাতে একটা, দিনে 2 বেলা, ভরা পেটে 7 দিন খাবে। যদি অ্যাজিথ্রোমাইসিন দেই বা এজেট বা অ্যাকোস বা জিম্যাক্স এই টাইপের 500 মিলিগ্রাম ট্যাবলেট যদি দেই, তাহলে শুধুমাত্র রাতের বেলা অথবা শুধুমাত্র সকালবেলা টানা ভরা পেটে 5 দিন। অ্যাজিথ্রোমাইসিনের ডোজ হচ্ছে সিঙ্গেল ডোজে, আর সিপ্রোফ্লক্সাসিনের ডোজ হচ্ছে এটা বিডি করে, অর্থাৎ দিনে 2 বেলা। আচ্ছা, এই ওষুধ দুটার কাজ কি, বা এই যে অ্যান্টিবায়োটিক আমরা এখানে দিলাম, অ্যান্টিবায়োটিকের মেন রোলটা কি, মেইন কার্যক্রমটা এখানে কি সে করবে? এই ওষুধের মেইন কাজটা হচ্ছে আমাদের বডিতে যে এই যে প্রোটোজোয়া বা এক ধরনের ব্যাকটেরিয়া কি করছে, সংক্রমণ সৃষ্টি করছে। রক্তের ভেতরে গিয়ে এই ওষুধটা কি বলবো, রক্তের সঙ্গে মিশে গিয়ে এই ক্ষতিকারক যেই ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া গুলো আছে, এগুলোকে কি করবে, ধ্বংস করতে সহযোগিতা করবে। ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলোকে ধ্বংস করতে সহযোগিতা করবে বা মেরে ফেলবে। ভেতর থেকে যখন জীবাণুটাকে মেরে ফেলবে, ধ্বংস করবে, তখন আস্তে আস্তে এই রোগটা কিন্তু অনেকটা ভালোর দিকে চলে যাবে, মানে পেশেন্ট সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনি এই যে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন না, কিন্তু দেখা যাচ্ছে আদার্স ওষুধগুলো দিচ্ছেন, থেমে থাকবে, হয়তো সম্পূর্ণভাবে নির্মূল হবে না যতক্ষণ পর্যন্ত জীবাণু বা অর্গানিজম বা মূল হোতা মানে বডির ভেতরে চলাফেরা করবে, ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে কিন্তু যদি ট্রিটমেন্ট না দেওয়া যায়, তাহলে কি হবে না, রোগটা নির্মূল হবে না। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেজে আমরা একটা অ্যান্টিবায়োটিক তাকে এখানে দিতে পারি। 2 নম্বরে বলা হচ্ছে ট্যাবলেট ফিলমেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিলমেট হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপের একটা অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস বা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস। আমি বলি অ্যান্টি মাইক্রোবিয়াল, এটা অনেকে বলে অ্যান্টিবায়োটিক, বলা যেতে পারে, কারণ বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় এটা ভালো কাজ করে। এটাকে ওয়ান কাইন্ড অফ অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস বলা যেতে পারে। তবে ফিলমেট বা এই যে মেট্রোনিডাজল হচ্ছে জেনেরিক নেম। বিশেষ করে মেট্রোনিডাজলটা হচ্ছে জেনেরিক নেম বা ওষুধের মূল উপাদান। আর এখানে ট্যাবলেট ফিলমেট নামে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে বাণিজ্যিক নেম বা ব্র্যান্ড নেম। এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বা বেক্সিমকো কোম্পানির ফিলমেট নামে পাওয়া যায়। হ্যাঁ, ইনসেপ্টা কোম্পানির ফ্লামিড নামে পাওয়া যায়। তারপরে মেট্রো নামে পাওয়া যায়, মেট্রিল নামে পাওয়া যায়, তারপরে ফ্লাজিল নামে পাওয়া যায়। যেটা খুশি, যেই কোম্পানির খুশি আপনারা ব্যবহার করবেন। এই ফিলমেট ট্যাবলেট এটা হচ্ছে বাণিজ্যিক নেম, মূল উপাদান মেট্রোনিডাজল, ওয়ান কাইন্ড অফ অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস, দিনে 3 বেলা, 5 থেকে 7 দিন। এই ওষুধের কাজ কি, এখানে আমরা কেন ব্যবহার করব? এই ওষুধটা সাধারণত এখানে ব্যবহার করার পেছনে একটা কারণ হচ্ছে আমাদের যে স্টুল যেটা উম, বিশেষ করে পানির মতো বের হয়ে যাচ্ছে, এই স্টুলটাকে হার্ড করে তুলবে, অর্থাৎ শক্ত করে তুলবে, এবং আস্তে আস্তে এই যে বারবার, অর্থাৎ বিশেষ করে রিপিটলি যেই কি বলবো যে বাথরুম হওয়া বা পায়খানা হওয়া, এটাকে রোধ করবে, অর্থাৎ অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে, স্টুলটাকে হার্ড করবে। আচ্ছা, তারপরে 3 নম্বরে বলা হচ্ছে ট্যাবলেট ভিসেট। ট্যাবলেট ভিসেট স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট, ভিসেট নামে পাওয়া যায়, যার জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট। টাইমোনিয়াম মিথাইল সালফেট। টাইমোনিয়াম মিথাইল সালফেট হচ্ছে জেনেরিক নেম বা মূল উপাদান, এবং ভিসেট হচ্ছে স্কোয়ার কোম্পানির ব্র্যান্ড নেম বা বাণিজ্যিক নাম। এটা ভিসেট নামে পাওয়া যায়, রেনাটার পাওয়া যায় অ্যালজিন নামে, টাইভাস, তারপরে আপনার হচ্ছে কি বলবো যে ভিসেরালজিন, বিভিন্ন নামে পাওয়া যায়, অসংখ্য কোম্পানি অসংখ্য নামে এটা বাজারে মানে ছাড়ে আর কি। তবে মূল উপাদানটা আপনাদেরকে মনে রাখতে হবে। কোম্পানির নাম পরে জানবেন, কোনো সমস্যা নাই, পরে জানতে পারবেন, তবে মূল উপাদানটা মনে রাখতে হবে। মূল উপাদানের নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট। এই টাইমোনিয়াম মিথাইল সালফেট এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যান্টি স্পাজমোটিক ড্রাগস। ওয়ান কাইন্ড অফ অ্যান্টি স্পাজমোটিক ড্রাগস। অ্যান্টি স্পাজমোটিক্স মানে কি? স্পাজমোটিক মানে হচ্ছে সাধারণত পেটের মধ্যে মোচড় দেওয়া, কামড় দেওয়া ও ব্যথা অনুভূত হওয়া। অ্যান্টি মানে বিপরীতে, এই পেটের মধ্যে মোচড় দেওয়া, কামড় দেওয়া বা ব্যথা অনুভূত হওয়ার বিপরীতে কাজ করবে, মানে ব্যথা নিরাময়ের জন্য কাজ করবে। পেটের ভেতরে যে ব্যথা বা প্রদাহটা হচ্ছে, সেটা নিরাময়ের জন্য কাজ করবে এই টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ। তাহলে টাইমোনিয়াম মিথাইল সালফেট হচ্ছে এক ধরনের অ্যান্টি স্পাজমোটিক ড্রাগস, এবং এই ওষুধের কাজ হচ্ছে একটা ডিসেন্টারি পেশেন্টের ক্ষেত্রে যে বিশেষ করে পেটে মোচড়ানোর মতো ব্যথা, কামড়ানোর মতো ব্যথা,
এই ধরনের যত প্রকার ব্যথা আছে বা তীব্র ব্যথা, তীব্র থেকে তীব্রতর ব্যথা, এই ধরনের ব্যথাগুলো নিরাময়ে কাজ করবে। এই ওষুধটা যদি মাইল্ড টু মডারেট পেইন হয়, অর্থাৎ প্রাথমিক থেকে বা মৃদু থেকে মাঝারি ধরনের ব্যথা হয়, সেই ক্ষেত্রে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, টানা 5 দিন বা 7 দিন, যে কয়দিন ব্যথা চলমান থাকবে পেটের মধ্যে দেওয়া যাবে। এবং আরো একটা মজার ব্যাপার বা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এই ওষুধটা যে কোনো পেটের ব্যথাতেই দেওয়া যায়। এটা গ্যাস্ট্রিকের ব্যথা থেকেও আপনি দিতে পারেন, এটা মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় যে মেয়েদের ব্যথা হয় সেক্ষেত্রে দিতে পারেন, ডায়রিয়ার ক্ষেত্রে পেটে ব্যথা হলে দিতে পারেন, বিশেষ করে ফুড পয়জনিং এর ক্ষেত্রে পেটে ব্যথা হলে দিতে পারেন, তারপরে প্রেগনেন্সি পিরিয়ডে যদি পেটে ব্যথা হয়, প্রেগনেন্সির ক্ষেত্রে নিরাপদ, সেই সময় দিতে পারেন। আবার এই যে ডিসেন্টারির ক্ষেত্রে যদি পেটে ব্যথা হয়, সেই ক্ষেত্রেও দিতে পারেন। যে কোনো ক্ষেত্রেই এই ওষুধটা প্রোভাইড করা যায়, যে কোনো ক্ষেত্রে এই ওষুধটা প্রোভাইড করা যায়। আচ্ছা, তাহলে মাইল্ড টু মডারেট পেইন মানে হালকা থেকে মাঝারি টাইপের ব্যথা, সেই ক্ষেত্রে আমরা দিনে এক বেলা করে, সরি, একটা করে দিনে 3 বেলা, সকালে, দুপুরে এবং রাতে যদি ব্যথা থাকে দিব। আর যদি ব্যথাটা মূলত কি বলবো যে মাঝারি থেকে সিভিয়ার পর্যায়ে চলে যায়, অর্থাৎ মাঝারি থেকে গুরুতর অবস্থায় যদি চলে যায়, তীব্র ব্যথা হয়, সেক্ষেত্রে একসাথে 50 মিলিগ্রামের 2টা ভিসের ট্যাবলেট। আমি আবারও বলি, যদি ব্যথাটা গুরুতর পর্যায়ে চলে যায়, তাহলে একসাথে 2টা 50 মিলিগ্রামের ট্যাবলেট সকালবেলা, 2টা 50 মিলিগ্রামের ট্যাবলেট রাতের বেলা এবং দুপুরবেলা, এবং একসাথে 2টা 50 মিলিগ্রামের ট্যাবলেট রাতের বেলা, এভাবে কন্টিনিউ করব। ব্যথাটা একটু কমে আসলে ডোজটাকে কমাই দিব। এই হচ্ছে ব্যথা মানে বিষয় আর কি। তবে 2টা করেও দেওয়া যাবে, একটা করেও দেওয়া যাবে। কখন কোনটা দিবেন, কোন ফরম্যাটে দিবেন? তীব্র থেকে তীব্রতর ব্যথা হলে 2টা করে দিব। আর যদি দেখা যায় যে মাইল্ড টু মডারেট পেইন, অর্থাৎ মাঝারি থেকে মৃদু টাইপের ব্যথা বা মৃদু থেকে মাঝারি টাইপের ব্যথা, সেই ক্ষেত্রে আমরা একটা করে ট্যাবলেট পেট ব্যথার ভালো করার জন্য এই ওষুধটা দেব। তারপরে এখানে সুন্দর করে নিচে লেখা আছে, দেখেন, ক্যাপসুল গুড গার্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড গার্ড হচ্ছে রেনাটা কোম্পানির একটা প্রোডাক্ট। গুড গার্ডটা হচ্ছে রেনাটা কোম্পানির একটা প্রোডাক্ট। তবে এই গুড গার্ড বিশেষ করে ওষুধটা হচ্ছে ন্যাচারাল টাইপের একটা ওষুধ, যেটাকে প্রোবায়োটিক কম্বিনেশন বলা হয়। তেমন কোনো সাইড ইফেক্ট নাই, ক্ষতিকারক দিক নাই। গুড গার্ড, ইন্টারোজার্মিনা, প্রোবায়ো, অ্যাক্টেরিয়া, ব্যাসিলাক্স, সবগুলোই কি? সবগুলোই হচ্ছে প্রোবায়োটিক কম্বিনেশন। এই গুডগার্ড বা গুডগার্ড নামে পাওয়া যায় রেনাটা কোম্পানির, যেটা 4 বিলিয়ন, যার মধ্যে প্রায় 400 কোটি ভালো কি থাকে, গুড ব্যাকটেরিয়া থাকে, যেটা বডির ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, যেটা বডির ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে এবং ভেতরে থাকা খারাপ যত প্রকার প্রোটোজোয়া আছে, এই প্রোটোজোয়াকে ধ্বংস করতে সহযোগিতা করে এবং স্টুলটাকে শক্তও করতে দেয় না, আবার নরমও হতে দেয় না। দুই ধরনের অর্গানিজম মানে দুই ধরনের মেকানিজম করে। তাহলে এটা কি? ক্যাপসুল গুড গার্ড। ক্যাপসুল গুড গার্ড এটা একটা ন্যাচারাল মেডিসিন এবং এর জেনেরিক নেম নাই। এটা প্রোবায়োটিক কম্বিনেশন বা প্রোবায়োটিক জাতীয় ওষুধ। এটার আদার্স ব্র্যান্ড নেম গুলো হচ্ছে ইন্টারোজার্মিনা, প্রোবায়ো, অ্যাক্টেরিয়া, ব্যাসিলাক্স। এই সবগুলোই কি? সবগুলোই প্রোবায়োটিক জাতীয় ওষুধ। আপনাদের ডায়রিয়া টপিক্সের যখন ক্লাস নিয়েছিলাম তখন আলোচনা করেছিলাম। এই গুডগার্ড নামে পাওয়া যায় এই ওষুধটা। এটা ক্যাপসুল ফরম্যাটে দিনে 2 বেলা, সকালে এবং রাতে, অথবা বিশেষ ক্ষেত্রে 3 বেলাও দেওয়া যাবে। বিশেষ ক্ষেত্রে 3 বেলাও এই ওষুধটা ব্যবহার করা যাবে। এই ওষুধের মূল কাজ কি এটা আপনাকে বুঝতে হবে। এই ওষুধের মূল কাজ হচ্ছে, এই যে আমরা মেট্রোনিডাজল দিলাম বা মেট্রোনিডাজল ট্যাবলেটটা এখানে ব্যবহার করলাম, ব্যবহার করার পরে বিশেষ করে এই মেট্রোনিডাজলটা ব্যবহার করার পরে, একটু নিচের দিকে আসি, মেট্রোনিডাজলটা ব্যবহার করার পরে বা দেওয়ার সময় আমি একটা কথা বললাম যে মেট্রোনিডাজলটা পায়খানাটাকে, স্টুলটাকে হার্ড করে, শক্ত করে, কঠিন করে তোলে। তো যদি শক্ত করে, কঠিন করে তোলে, তখন কি হয়? আবার কনস্টিপেশন শুরু হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে যাবে। এর পাশাপাশি যখন আপনি এই গুডগার্ডটা ব্যবহার করবেন বা দিবেন, তখন কি হবে? পায়খানাটাকে অতিরিক্ত শক্ত বা হার্ডও করতে দেবে না, আবার নরমও করতে দেবে না। মানে একদম নিউট্রাল একটা পর্যায়ে রাখবে, স্বাভাবিক একটা পর্যায়ে রাখবে। এর পাশাপাশি এর আরো একটা মজাদার মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ওষুধটা শরীরের ভেতরে যত প্রকার খারাপ প্রোটোজোয়া আছে, খারাপ ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলোকে অ্যাকুরেটলি মেরে ফেলতে বা ধ্বংস করতে সহযোগিতা করে ইনস্ট্যান্টলি। এই হচ্ছে কাজ। তবে তেমন কোনো সাইড ইফেক্ট বা ক্ষতিকারক দিক নাই। যে কয়দিন পাতলা পায়খানা বা এই বিশেষ করে শ্লেষ্মাস যুক্ত পাতলা পায়খানা বা আমযুক্ত পাতলা পায়খানা বের হবে বা হবে, ততদিন পর্যন্ত এটা খাবে। যখন ভালো হয়ে যাবে তারপর আর এটার প্রয়োজন নাই। ভালো হয়ে গেলে আর প্রয়োজন নাই। যদি 3 দিনে ভালো হয়ে যায়, 3 দিন পরে অফ হয়ে যাবে, বাকি ওষুধগুলো চলবে। সিপ্রোফ্লক্সাসিন
3 দিনের মধ্যে যদি খেয়ে ভালো হয়, তারপরেও 7 দিন খাবে। অ্যাজিথ্রোমাইসিন দেওয়ার পরে যদি 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়, 2 দিনের মধ্যে ভালো হয়ে যায়, তবুও 5 দিনই ডোজ, 5 দিন কমপ্লিট করতে হবে। পেশেন্টকে বুঝাই বলতে হবে যে বাবা, এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন বা গুরুত্বপূর্ণ ওষুধ, আপনাকে 5 দিনে এই ডোজটা কমপ্লিট করতে হবে, তাছাড়া এই ওষুধটা আপনার বডিতে রেসিস্ট্যান্ট হয়ে যাবে, যেটা পরবর্তী তার কাজ করবে না। এভাবে বুঝিয়ে পেশেন্টকে বলতে হবে। তারপরে 5 নম্বরে লেখা আছে ওআরএস। ওআরএস মূলত ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওরাল রিহাইড্রেশন সলিউশন, যেটা এসএমসির ওরসালাইন নামে পাওয়া যায়। এই ওরসালাইনটা খাবে যতবার বাথরুম হবে, যতবার বাথরুম হবে বা যতবার এই শ্লেষ্মাযুক্ত বা আমযুক্ত পাতলা পায়খানা হবে, ততবার এই বিশেষ করে ওরসালাইনটা ঠিক 1 গ্লাস করে, হ্যাঁ ঠিক 1 গ্লাস করে, যেমন 250 ml পরিমাণ হতে পারে, 1 গ্লাস করে সে খাবে, 1 থেকে 2 গ্লাস বা হাফ লিটার পরিমাণে খাবে। এই হচ্ছে মোটামুটি ডিসেন্টারি সম্পর্কে আলোচনা। তবে প্রেগনেন্সিতে, গর্ভাবস্থায় সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা যাবে না। সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকটা গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। তখন কি করতে হবে? তখন মূলত অ্যাজিথ্রোমাইসিনটা ব্যবহার করতে হবে অল্টারনেটিভ ড্রাগস হিসেবে, কারণ সিপ্রোফ্লক্সাসিনটা প্রেগনেন্সিতে সেফ না, অ্যাজিথ্রোমাইসিনটা প্রেগনেন্সিতে সেফ। তারপরে ট্যাবলেট ফিলমেট, এটা প্রেগনেন্সিতে আপনারা ডিমস্যাপস বা বিভিন্ন তথ্যতে দেখবেন যে এ ক্যাটাগরির ড্রাগস হিসেবে দেওয়া আছে। তবে এটা নিয়ে অনেক রকমের মতবিরোধ আছে, কথাগুলো রেকর্ডিং হচ্ছে, যে এটা নিয়ে অনেক রকমের মতবিরোধ আছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা এটা প্রেগনেন্সিতে প্রোভাইড করতে চায় না। এই ক্ষেত্রে কি করা যেতে পারে? এর পরিবর্তে নিটাজক্সানাইড গ্রুপের, বিশেষ করে জক্স ট্যাবলেট 500 মিলিগ্রাম, জক্স ট্যাবলেট স্কোয়ার কোম্পানির জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে নিটাজক্সানাইড। এই নিটাজক্সানাইড সকালে একটা, রাতে একটা, টানা 3 দিন ফিলমেটের পরিবর্তে দেওয়া যাবে। ট্যাবলেট ভিসেট বা অ্যালজিন, এগুলো প্রেগনেন্সিতে নিরাপদ। গুডগার্ড বা এই ধরনের যে ওষুধগুলো, প্রোবায়োটিক যে মেডিসিন গুলো আছে, এগুলো প্রেগনেন্সিতে নিরাপদ। ওরসালাইনও প্রেগনেন্সিতে দেওয়া যাবে। তাহলে শুধুমাত্র ফিলমেটটা আর সিপ্রোফ্লক্সাসিনটা চেঞ্জ করে দিতে হবে। এই হচ্ছে মূল বিষয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হলো ছোট বাচ্চা, যদি একটা ছোট বাচ্চার বিশেষ করে ডিসেন্টারি বা আমাশয় হয়, তখন আমরা আসলে কিভাবে বুঝবো বা কিভাবে ট্রিটমেন্ট দিব? অনেক সময় এটা নিয়ে আপনারা হয়তো ক্লাস শেষে প্রশ্ন করবেন, আমি ভেঙে দেই। সেটা হচ্ছে, ছোট বাচ্চার যদি হয়, ছোট বাচ্চা একটা দেখা যাচ্ছে যে 6 মাস বা 1 বছর বয়সী বাচ্চা, তার ক্ষেত্রে আমরা ফিলমেট ব্যবহার করব না। 1 বছরের পর থেকে আমরা মেট্রোনিডাজল ব্যবহার করতে পারি, বা নিটাজক্সানাইডটা আমি সব থেকে সেফ মনে করি। কারণ ফিলমেটটা দিলে অনেকটাই কনস্টিপেশন হতে থাকে বা ছোট বাচ্চা কষ্ট পায়। সেক্ষেত্রে যদি নিটাজক্সানাইড কোনো পেশেন্টকে বা বাচ্চাকে দিতে চাই, নিটাজক্সানাইডটা হচ্ছে মূলত 100 মিলিগ্রাম বা 5 ml, এটা 1 চামচ পরিমাণ। বিশেষ করে 6 মাস থেকে, 0 থেকে 6 মাসের মধ্যে, 0 থেকে 6 মাস বয়সী যদি কোনো বাচ্চা হয়, নিটাজক্সানাইড বা জক্স যে সিরাপ বা সাসপেনশনটা, এটা মূলত 1 চামচের 3 ভাগের 1 ভাগ করে সকালে 1 ভাগ, রাতে 1 ভাগ, এভাবে দিতে হবে। যদি 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চা হয়, সেক্ষেত্রে হাফ চামচ করে। আর যদি ড্রপার দিয়ে দেন, তাহলে 2.5 ml সকালে, 2.5 ml রাতে, বা হাফ চামচ সকালে, হাফ চামচ রাতে। বাচ্চার বয়স 1 থেকে 5 বছরের মধ্যে হলে 1 চামচ করে দিনে 2 বার, বা 1.5 চামচ করে দিনে 2 বার, যদি বাচ্চার ওজনটা স্বাভাবিক হয়। আর একটা হচ্ছে, যদি তারপরেও দিতে চান 5 বছরের পরে, 5 থেকে 12 বছর, 2 চামচ করে বা 2.5 চামচ করে সকালে, রাতে, এটা টানা 3 দিন কন্টিনিউ এভাবেই চলবে। আর এই ক্ষেত্রে গুড গার্ড দেওয়ার প্রয়োজন নাই, এই ক্ষেত্রে আপনারা ইন্টারোজার্মিনাটা ব্যবহার করবেন, সকালে হাফ, রাতে হাফ। 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চা সকালে হাফ, রাতে হাফ। 1 বছরের উপরে গেলে সকালে একটা, রাতে একটা, এভাবে দিতে পারবেন। এটা দুধের সঙ্গে মিশিয়েও খাওয়ানো যায়। আর লাস্ট যেটা, বিশেষ করে পেটে ব্যথা, ছোট বাচ্চাদের যদি তীব্র পেটে ব্যথা হয়, আচ্ছা সব মেডিসিন এভাবে লিখে দেওয়া যাবে না, প্রয়োজনে আপনারা নোট করে নেবেন, রেকর্ডিং এ থাকবে, যে এই যে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে পেটে যদি ব্যথা হয়, হ্যাঁ পেটে ব্যথা হলে, বিশেষ করে ডিসেন্টারি ক্ষেত্রে পেটে ব্যথা হবে, পেটে ব্যথা হলে এই ছোট বাচ্চাদের জন্য এই ভিসেট বা অ্যালজিন যে সিরাপ পাওয়া যায় বা সাসপেনশন, এটা কি করতে হবে? 0 থেকে 6 মাস বয়সী যাদের বয়স, বা 0 থেকে 6 মাস যে বাচ্চাগুলো, তাদের যদি ডিসেন্টারি হয় বা বিভিন্ন কারণে যদি পেটে ব্যথা হয়, এটাকে মূলত 6 থেকে 8 ফোঁটা করে, ড্রপার দিয়ে 6 থেকে 8 ফোঁটা করে দিনে 3 বার দিতে হবে। আর 6 মাস থেকে 2 বছরের মধ্যে যদি বাচ্চা হয়, সেক্ষেত্রে হাফ চামচ করে দিনে 3 বার। আর 2 বছর থেকে মোটামুটি 6 বছর বা 8 বছর পর্যন্ত, এটা মোটামুটি আপনার 1 চামচ করে দিনে 3 বার দেওয়া দিলেই হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর অ্যাজিথ্রোমাইসিনের যে ব্যাপার, ছোট বাচ্চাদের ক্ষেত্রে 16 কেজি ওজন, যে বাচ্চার ওজন 16 কেজি তার ক্ষেত্রে 1 চামচ, যে বাচ্চার ওজন 8 কেজি তার ক্ষেত্রে হাফ চামচ, যে বাচ্চার ওজন 4 কেজি তার ক্ষেত্রে 1.25 ml, শুধুমাত্র একবার রাতের বেলা। এইটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিনের ডোজ। আমি সবকিছু ডিটেলস ভেঙে বলে দিয়েছি।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আসলে ক্লাসের শেষ সময় পর্যন্ত যুক্ত থাকার জন্য। আমি রেকর্ডিং অফ করছি। আপনারা যারা প্রশ্ন করবেন ধারাবাহিকভাবে এক এক করে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।